গুম খুম হত্যা লুটপাট রাহাজানি বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা বলতে কোনো কিছু ছিল না। স্বাধীনভাবে মানুষ চলাফেরা করতে পারতো না। স্বাধীনভাবে আমি আমার ধর্মীয় কাজ এইটাকে আমরা করতে পারতাম না। প্রত্যেকটি জায়গায় বাধা ছিল। তাতে মনে হয়েছে যে বাংলাদেশটি এখন আর স্বাধীন দেশ নাই। বাংলাদেশটি একটি ভারতের করত রাষ্ট্রে পরিণত হয়েছে। ভারত আধিপত্যবাদ, ভারত সম্প্রসারণবাদ, কাশ্মীরের ৭৪ বছরে কাশ্মীরের মুসলমান আজাদির জন্য যেভাবে লড়াই করতেছিল, বাংলাদেশের মানুষগুলিকে তেমনি একটা অবস্থায় নেওয়ার জন্য এই জালেম সরকার তার পায়তারা করতেছিল। কাজেই প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের কথা বলার সময় এসেছে। আমরা অবশ্যই কথা বলবো। আপনাদের কথা আপনারা বলবেন। এই জালেম সরকারের অত্যাচার নির্যাতনের ইতিহাস পরস্তে পরস্তে আমরা উপস্থাপন করবো আপনাদের সম্মুখে। এই জালেম সরকারকে আমরা ছাড় দেব না। পাশাপাশি আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যারা এখানে আছেন প্রত্যেকটি মানুষ, এই দেশটি আমাদের, এই দেশের মানুষের স্বাধীনতা, এই দেশের মানুষের অধিকার, সকল প্রকারের দেওয়ার অধিকার আপনাদের আমাদের সকলে। তাই ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকটি মহল্লা আপনারা একটা পাহারা ব্যবস্থা করবেন। আমাদের মধ্যে অনুপ্রবেশ ঘটাইয়ে এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তারা সেটাকে ফটো করে বিদেশের বাড়িতে তারা নিয়ে দেখাবে আর বলবে বিএনপি আন্দোলন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর লুটপাট শুরু হয়েছে, লুণ্ঠন শুরু হয়েছে, হত্যাযজ্ঞ শুরু হয়েছে, ভাঙচুর শুরু হয়েছে, লুটপাট শুরু হয়েছে। এইগুলি তারা তখন দেখান শুরু করবে। তাতে আপনাদের আমাদের বাণিজ্য বিশ্বের বুকে বাংলাদেশের মানুষের যেমন চরিত্র নষ্ট হবে, তদ্রূপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীর চরিত্রকে তারা হনন করবে। তাই আপনারা আর কাল বিলম্ব না করে আপনাদের সম্মুখে কেউ যাতে কোনো অন্যায় করতে না পারে, কেউ যাতে উস্কানি দিয়া কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে, এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আমি অবশ্য আপনাদের এখানে ক্রস করে গেছি। আমার কথা ছিল আশরাফের যে কি আছে হেভি ট্যাক্সি স্ট্যান্ড, সেখানে আসলে হওয়ার কথা। আচ্ছা ওইখানে আসলে এই কারণের জন্য আমি ক্রস করে গেছি। তা না হলে পরে অবশ্যই এখানে থামতাম। তাই ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের পূর্ব দিগন্তে মুক্তির সূর্য উদিত হয়েছে। আমাদের শত শত ভাইদের শহীদি আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের ত্যাগ, তাদের জান কুরবান করে দিয়ে, কালো বিষকে লালে লাল করে দিয়ে আমাদের জন্য যে জালেমের হাত থেকে মুক্তি করেছে, তাদের আত্মার জন্য আপনারা দোয়া করবেন। তারা যে চিন্তা চেতনা নিয়ে যে আদর্শ ধারণ করে তাদের জীবন আত্মাহুতি দিয়েছে, আবু সাইদ বুক পেতে দিয়েছিল, এমন কোন জালেমের জিঞ্জির আমি দেখি নাই। পৃথিবীর ইতিহাস সাক্ষী ১,৬৬,টা রেভলিউশন হয়েছে। এইভাবে বুক পেতে দিয়ে থাকলে তাকে গুলি করে আমি স্বাধীন দেশের মাটিতে এটা দেখি না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলছি না। ১৯৬২ হামিদুল হকের শিক্ষা কমিশন রিপোর্ট বাতিলের আন্দোলনের একজন সেদিন সৈনিক ছিলাম। আমাকে রাজ টিকেট করা হয়েছিল। পাকিস্তানের সকল শিক্ষার দরজা আমার জন্য সেদিন বন্ধ হয়েছিল। ৬৯-এ গণ আন্দোলন করেছি আপনাদেরকে নিয়ে। পথে পাহাড় থেকে ঘর থেকে চর পর্যন্ত আমরা বিচরণ করে বেড়াইছি। সেই ৬৯-এর গণ আন্দোলনে, ৭০-এর নির্বাচনে আমি আপনাদের সম্মুখে সেদিন যদিও ছোট ছিলাম, আপনাদের সম্মুখে বহু কথা বলে সেদিন ভোট নিয়েছিলাম। কিন্তু সেই ভোট নেওয়ার অর্থটা যদি সেদিনই যদি বুঝতাম যে ভোট নেওয়ার অর্থ বাকশাল তৈরি হবে, ভোট নেওয়ার অর্থ বাক স্বাধীনতা হরণ করা হবে, ভোট নেওয়ার অর্থ সংবাদপত্রের স্বাধীনতা থাকবে না, ভোট নেওয়ার অর্থ সত্যিকারের কথা আমরা বলতে পারবো না। যদি এইটা জানতাম তাহলে আল্লাহর কসম আমি অন্তত ৭১-এর স্বাধীনতা যুদ্ধে আমি অস্ত্র ধারণ করতাম না। যদি করতাম পাকিস্তানের পক্ষে করতাম।
শুধু তাই নয়, সেই খানাদার বাহিনীর কাছে আমি কারাবন্দী হয়েছিলাম। আমার সাথে কাদের সিদ্দিকী চাচা, বাড়ি সিদ্দিকী সাহেব ছিলেন। জিজ্ঞাসা করে দেখেন, আমাদেরকে ময়মনসিংহ ব্রহ্মপুত্রে যেদিন আমাদেরকে গুলি করা হয়, যেদিন আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেই প্রকট কষ্ট কি কঠিন, সেই কারাগার কত নির্মম স্বচক্ষে দেখে এসেছি। আমি সেই ময়মনসিংহ কারাগারে যখন প্রবেশ করি, তখন দেখি 20-22 বৎসরের আমার দেশের যুবতী মেয়েদেরা উলঙ্গ অবস্থায় তাদের রেখে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কি হয়? তখন তারা উত্তর দিয়েছিল, তোদেরকে খালি কাপড়ে রাখলে ওরা ফাঁসি দিয়ে মারা যায়, তাই উলঙ্গ করে রাখা হয়েছে।